নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে। বিশেষ করে তোমাদের সঙ্গে, তোমরা জানো এই অনুষ্ঠান তোমাদের বই খাতা পেন নিয়ে বসে পড়ার অনুষ্ঠান, তোমাদেরকে নিজেদেরকে আরও সমৃদ্ধ করে তোলার অনুষ্ঠান। হ্যাঁ, মার্চের প্রথম থেকে আমরা আমাদের দায়িত্ব দায়বদ্ধতা থেকে তোমাদের কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াইটা করার চেষ্টা করেছি, কারণ তোমাদের স্কুল বন্ধ, তোমাদের টিউশন বন্ধ, বাড়ির মধ্যে আবদ্ধ থেকে ভার্চুয়াল দুনিয়ায় তোমাদের পড়াশোনা করতে হচ্ছে, এবং তাই ভার্চুয়ালিভাবে আমরা পৌঁছে যাচ্ছি তোমাদের কাছে। এবং আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা যারা করতে সাহায্য করেছেন তাদেরকে আরও একবার কর্নিশ জানায় সে শিক্ষক মহল, শিক্ষক শিক্ষিকাদের, যারা এই স্টুডিওতে উপস্থিত থেকে তোমাদের কাছে সরাসরি পৌঁছে গিয়েছে ভার্চুয়াল দুনিয়ার মাধ্যমে। আমরা অবশ্যই প্রতিদিন বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি। আজকে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব তা হচ্ছে ইংরেজি। 10ম শ্রেণীর ইংরেজি নিয়ে পড়বো, ক্লাস 10-এর ইংরেজি নিয়ে পড়বো। তোমরা জানো যারা ক্লাস 10-এ পড়াশোনা করছো তাদের কাছে আরও একটা নতুন চ্যালেঞ্জ, কারণ তাদের টেস্ট পরীক্ষা হচ্ছে না, ডিরেক্ট মাধ্যমিক পরীক্ষায় বসতে হচ্ছে, সরাসরি মাধ্যমিক পরীক্ষায় বসতে হচ্ছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে টেস্ট পরীক্ষার পর আমরা নিজেদের যে ভুল ত্রুটি ঠিক করে নেওয়ার একটা জায়গা থাকতো, সেই জায়গাটা কিন্তু তোমাদের ক্ষেত্রে বন্ধ। তাই আরও কনসাসলি তোমাদের পড়াশোনা করতে হবে, সমস্ত কনফিউশনের অবসান করতে হবে। আজকে যিনি পড়াবেন পরিচয় করে দিয়ে, আমি অবশ্যই পড়াশোনা করব তোমাদের সঙ্গে, এবং তোমাদের যিনি পড়াবেন পরিচয় করে দিয়ে মিত্র ইনস্টিটিউশন মেন থেকে রয়েছেন কৌশিক সেন। কৌশিকবাবু, আপনাকে স্বাগত জানাই। অনেকবার এসেছেন এবং কৌশিকবাবুকে আরও একবার কর্নিশ জানাই, কারণ কৌশিকবাবুরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে লড়াইটা শুরু না করতেন, হয়তো আমরা পৌঁছাতে পারতাম না তোমাদের কাছে। তাই আজকে আমরা পড়াশোনা শুরু করি। অবশ্যই কৌশিকবাবু, আপনি কি কিছু বলবেন? অবশ্যই রোজই আপনি অফার দেন যে কিছু না কিছু বলুন, তাই জন্য আমি অনেক মাথা খাটিয়ে প্ল্যান করে এসেছি যে কি বলবো। সত্যি প্ল্যান করিনি। ব্যাপারটা হচ্ছে মাথা যখন আছে তখন আলাদা করে প্ল্যান করার দরকার নেই, অথবা প্ল্যান করলেও যে কাজটা করা হয় সেটা আরও ভালোভাবে করা হয়। আমি আপনাদেরই সিটিভিএন চ্যানেলে একটা বিজ্ঞাপন দেখছিলাম যে আর নয় ঘরে, এবার একটু বাইরে। তো আমি ওইটাই ধরে নিলাম যে ওটাই আমি ছাত্রদের বলবো যে একটু বাইরে, বেশি না। কারণ মানে টিভির ওই বিজ্ঞাপন দেখে আমার মনে হচ্ছে যে আমরা একটা ভালো সময়ে ঢুকতে চলেছি। তো দেখো, আমি যে কথাগুলো বলি না, খুব টেকনিক্যালি প্ল্যান্ড, কারণ আমি কি বলবো সেটা তোমার কাজে লাগবেই লাগবে। দেখো, এবং আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে কৌশিকবাবু এত সুন্দর, মানে খুব মজার সহকারে আমি উপভোগ করি, অন্তত আমি সঞ্চালক হিসাবে যখন বসে থাকি আমি উপভোগ করি, কারণ পড়াশোনাটা এত সুন্দরভাবে উনি পড়ান মজার ছলে। আমরা কিন্তু বুঝতেই পারি না যে আমরা সত্যিই পড়াশোনা করছি একটা সিরিয়াসলি বিষয়কে, এত সুন্দরভাবে ওনার মতো নান্দনিকভাবে নিজস্ব স্টাইলে। আমি সত্যি এরকম কোনো স্টাইল আগে দেখিনি, কৌশিকবাবুর কাছে প্রথম দেখছি। খুব সুন্দরভাবে অডিও ভিজুয়ালি, খুব প্র্যাকটিক্যালি তোমাদের বোঝানোর চেষ্টা করে, এবং তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করো। যদি বুঝতে না পারো সরাসরি ফোন করতে পারো। কিছু ভালো শুনলে তো ধন্যবাদ দিতেই হয় এবং সেটা যথেষ্ট প্রেরণাও যোগায়। যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে একটা ভালো সময় ঢুকছি। দেখো, এবার না মানে পড়াশোনার যে টেক্সট ধরে ধরে পাঠগুলো শেষ। আজকে মূলত এসেছি এবং তোমাদের সামনে শেয়ার করব এটাই যে একটু রিভিশন, একটুখানি গ্রামার ছোবো, একটু রাইটিং ছোবো। তো দুটো নিয়েই তোমাদের একটু টানাপোড়েন আছে মনের মধ্যে। তো যেটাকে ভাববে, মনে যেটাকে ভাববে সেটাকে বাক্য তৈরি করার চেষ্টা করো, তাহলে নিজের গ্রিপে ইংলিশ থাকবে। গ্রামারের গ্রিপ আরেকটু ভালো আর রাইটিংয়ের গ্রিপ আরেকটু ভালো। যদি এটা কম্বাইন করতে পারো তাহলে তোমার মতন ইংলিশের মার্কস অনেকেই তুলতে পারবে না। যাই হোক, তো যেটা বলছিলাম যে হয়তো আমরা একটা ভালো সময় ঢুকছি। দেখো, এর ইংলিশ বানাচ্ছি হয়তো, প্রবাবলি, খুব সোজা ইংরেজি, কমা দিয়ে দাও। আমরা, তাহলে উই ঢুকছি, এটা আগেও ঢুকছিলাম না, আবার কয়েকদিন পরে কী হবে জানি না। তাহলে এখন ঢুকছি, তাহলে প্রেজেন্ট টেন্স চলছে। আর এন্টারিং, তাহলে প্রবাবলি উই আর এন্টারিং এ গুড ফেজ, অথবা ফেজ যদি না লিখতে পারো, যদি মাথায় না আসে, গুড টাইম, একটা বাক্য হয়ে গেল। কেন? মাথার মধ্যে আবার প্রশ্ন, মাথার মধ্যে নানান রকম প্রশ্ন করো, নানান রকম ডাব্লিউ জাতীয় প্রশ্ন করো। দ্য প্রসেস, একটা প্রক্রিয়া শুরু হয়েছে সারা দেশ জুড়ে, অবশ্যই সবাই খবরেও দেখানো হচ্ছে এবং জানো, একটা প্রসেস শুরু হচ্ছে। কিসের প্রসেস? দেখো, আমি প্রত্যেকটা বাংলা বলছি, সেটাকে ইংলিশে নিয়ে যাব ঠিক। কিসের? ভ্যাকসিনেশনের, VACCINATION। ভ্যাকসিনেশনে কোনো এস নেই, দুটো সি আছে, মনে রাখবে। আরেকটা ইংলিশ ইনাকুলেশন, INOCULATION। তাহলে এই দুটোর
যে কোনো একটা লিখবে যেটা মাথায় আসবে বা যেটা তোমার লিখতে সুবিধা হবে। দ্য প্রসেস অফ ভ্যাকসিনেশন অথবা দ্য প্রসেস অফ ইনকিউলেশন শুরু হয়েছে, এমন একটা বাক্য। আমরা ওই ছি ছে ছো কী রকম ধরনের শেখা, আমি এটা তোমাকে বলতে চাই না, এত কঠিনভাবে বলতে চাইছি। যার প্রভাবটা এখন আছে, এখনও বিদ্যমান, সেইখানে লিখবে হ্যাজ, তারপরে ভিতরি। তাহলে দ্য প্রসেস অফ ভ্যাকসিনেশন অথবা দ্য প্রসেস অফ ইনকিউলেশন হ্যাজ স্টার্টেড। দুটো সেন্টেন্স হয়ে গেল। দেখো আমি এখানে বসে বসে কিছু কিছু লিখবো বলে প্ল্যান করলে না, মাথাটাকে মনে রাখবে, যে চারদিক থেকে পড়বে, প্যাটার্নগুলো মনে রাখবে, তাহলেই পারবে। 3 নম্বর লাইন, তাহলে একটা সেন্টেন্স শুরু করে যেন প্রবাবলি দিয়ে একটা সেন্টেন্স শুরু করলাম দ্য প্রসেস দিয়ে, আর 3 নম্বরটা ইট দিয়ে শুরু করছি। দেখো একেবারে ইন্টারঅ্যাক্টর ইট। বলছি যে এখন পরিস্থিতিটা বোঝাচ্ছি যে ইট ইজ টাইম, ইট ইজ হচ্ছে ভার্ব, ইট ইজ টাইম টু ফাইট ব্যাক। ফাইট ব্যাক করা হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই টু দিয়েছি, টু ফাইট ব্যাক এগেনস্ট কোভিড-19। 3টে বাক্য হয়ে গেল। তাহলে এই রকমভাবে রাইটিং স্কিল তৈরি করতে হয়। তুমি এই রকমই 8-10টাই তো বাক্য লিখবে, যার ফলে তুমি 10-এ 8-9 এবং ঠিকঠাক হলে তো পার্টগুলো ঠিকঠাক হলে তো, ফরম্যাটগুলো ঠিকঠাক হলে তো অনেকে 10-এ 10 কেন পাবে না? পাবে নাটা কেন? আমি তো বুঝতে পারি না কেন মাস্টারমশাইরা দিদিমণিরা দেবেন না। দেয় অনেকেই, আমরা খুব লিবারেল। তোমরা শুধু একটু প্যাটার্নটা ঠিক করো, এর মধ্যে কঠিন কিছু নেই। আরেকটা কথা বলবো, দেখো আজকের দিনে, আজকে হচ্ছে 15 জানুয়ারি, তো এটা নিয়ে একটুখানি বলছি তোমাদের। আবার রাইটিংয়ে চলে যাচ্ছি। 3টে সেন্টেন্স তোমাদের শেখালাম আলাদা। উনি বললেন যে স্যার কিছু বলুন, বর্তমান পরিস্থিতির কথা বললাম, এবার আজকের দিনের কথা বলছি। দেখো একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার আছে, THERE, দেয়ার একটা ইন্ট্রোডাক্টরি, যে কোথাও কিছু আছে। একটা পেন আছে টেবিলের উপরে, তাহলে দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। এই তো সেন্টেন্স, কিচ্ছু নেই। আমি তোমাদের যে বাক্যটা বলছি তাহলে হলো, দিল্লিতে একটি বড় প্যারেড গ্রাউন্ড আছে, মাঠ প্যারেড করার, কুচকাওয়াজ করার। তাহলে দেয়ার ইজ এ বিগ প্যারেড গ্রাউন্ড ইন দিল্লি। এই সেন্টেন্সটার মধ্যে এত আদি ভৌতিক, এত কমপ্লেক্স কিছু নেই। তো আমি দেখো কিভাবে সোজা করে করলাম। তাহলে তুমি যদি বিভিন্ন ধরনের বাক্য লিখতে শেখো, সেগুলো কিন্তু ইমপ্রেস করবে একজন টিচারকে। দেয়ার ইজ এ বিগ প্যারেড গ্রাউন্ড ইন দিল্লি, হয়ে গেল। এটা কিন্তু আমি দেখো একটা জেনারেল প্যারাগ্রাফ শুরু করছি, যে প্যারেড গ্রাউন্ডটা দিল্লিতে আছে, এটা তো সত্যি কথা, তাহলে এটা তো প্রেজেন্ট টেন্সই লিখবো। এবার ওটার নাম কি? তাহলে ইট ইজ কল্ড। কেউ তো মাঠ তো আর নিজেই নিজেকে ডাকতে পারে না, তাহলে কারোর দ্বারা, তারপর দ্বারা মানে হচ্ছে প্যাসিভ ভয়েস, তাহলে ইট ইজ কল্ড। এবার এটার কি নাম? অথবা তুমি বলতে পারো ইট ইজ নোন অ্যাজ কারিয়াপ্পা, CARIAPPA। খবরদার আমি কাটাপ্পা বলিনি, তোমরা তো সিনেমা দেখে দেখে অভ্যস্ত হয়ে যাও। কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ড, তাহলে ইট ইজ কল্ড অথবা ইট ইজ নোন অ্যাজ কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ড। দুটো সেন্টেন্স হয়ে গেল। এইবারে একটু অতীতে যাব। ধরো আমি শুরু করলাম একটা সাল, তাহলে ইন 1949। এই কারিয়াপ্পাটা কে উনি? উইথ ডিউ রেসপেক্ট, ইন 1949 হি টুক ওভার চার্জ। টুক, TOOK, টেকের পাস্ট টেন্স, কারণ আমি 1949-এর কথা বলছি। এই একটা সেন্টেন্সই পাস্ট টেন্সে যাবে। চার্জ অ্যাজ কমান্ডার ইন চিফ, এইটার বানানটা না তোমাকে একটু ভালো করে চারদিক থেকে দেখতে হবে, কারণ এটা একটা পদ। কোনো জায়গায় বানানটা ভুলভাল, স্যার ম্যামরা দাগ দেবেন। টেন্সের ভুলভাল, স্যার ম্যামরা দাগ দেবেন। এই দুটোকে যদি গ্রিপ করতে পারো, তাহলে ইউ উইল এক্সেল। 3 নম্বর বাক্য হয়ে গেল। এবার 4 নম্বর বাক্য বলবো যে ইচ ইয়ার, প্রত্যেক বছর। দেখো প্রত্যেক বছর যেটা হয় সেটা জেনারেল, তাহলে প্রেজেন্ট টেন্স হবে। তাহলে ইচ ইয়ার, কমা দিয়ে দাও, অন 15 জানুয়ারি, আজকের ডেটের কথা বলছি, কমা দিয়ে দাও। এদিনে কি করা হয়? আর্মি ডে, আজকের দিন আর্মি ডে ইজ অবজার্ভড। তাহলে আর্মি ডে তো নিজেই নিজেকে অবজার্ভ করতে পারে না, পালন করতে হবে, তাহলে কারোর দ্বারা পালন করতে হবে। তাহলে ইজ অবজার্ভ, প্যাসিভ ভয়েস এলো, বিভার ভিতরি। 4টে বাক্য হয়ে গেল। কিন্তু দেখো আমি একটা জেনারেল প্যারাগ্রাফ দিচ্ছি, যে রাইট এ প্যারাগ্রাফ অন আর্মি ডে। আমি আর্মি ডে লিখবো, উপরে ক্যাপশন দেবো, আর আমার 4টে বাক্য অলরেডি হয়ে গেল। যেগুলো পয়েন্ট দেওয়া থাকবে সেখান থেকে তো আমি বানান দেখতেই পারবো। তাছাড়াও আমি এমন কিছু কমপ্লেক্স টাইপের বাক্য বানাচ্ছি না। তারপরে 5 নম্বর, এবারে
শব্দ রিপিট করবে না। একবার যদি অবজার্ভড বলে থাকো তাহলে এবার দাও সেলিব্রেটেড, তাহলে ইট ইজ সেলিব্রেটেড। আবার মনের মধ্যে প্রশ্ন জাগা যে হঠাৎ করে আমি সেলিব্রেট করতে যাব কেন? ইট ইজ সেলিব্রেটেড টু পে, দেখো উদ্দেশ্য, এটা মনে আছে, টু ফাইট ব্যাক, সেই রকম টু পে হোমেজ, HOMAGE, রেসপেক্ট বলতে পারো, টু কারেজিয়াস সোলজার্স, ইন্ডিয়ান সোলজার্স অবশ্যই, টু কারেজিয়াস ইন্ডিয়ান সোলজার্স। তো কি হয় আসলে এদেরকে দিতে যাব কেন, এদেরকে কি দেয়া হয়? রেসপেক্ট দেওয়া হয়। রেসপেক্ট যে দিচ্ছি কিসের মাধ্যমে দিচ্ছি, মানে রেসপেক্ট এই নম করলেও রেসপেক্ট হয়, অথবা কিছু একটা দিতে হয়। যেমন তোমরা সবাই ভালো করে মাধ্যমিক সসম্মানে মাধ্যমিক পাস করবে, একটা সার্টিফিকেট দেওয়া হবে, ব্যাপারটা বুঝতে পেরেছো? এ সার্টিফিকেট ইজ গিভেন টু ইউ, উইল বি গিভেন টু ইউ, ভবিষ্যতে যাচ্ছি না। তাহলে এই দিনে কি হয়? মেনি ব্রেভ হার্টস, আমি একবার সোলজার্স বলেছি তাই জন্য আর সোলজার্স বললাম না, ট্রাই করো শব্দ রিপিট না করতে। মেনি ব্রেভ হার্টস আর গিভেন, কারোর দ্বারা দেওয়া হবে। কি দেওয়া হয়? একটা ভালো ইংলিশ আছে, গিভেনের জায়গায় বেস্টোড, বেস্ট শব্দটা লেখো OWED, ঠিক আছে? কি দেওয়া হয়? গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস অর্থাৎ শৌর্যবীর্যের সাহসিকতার পুরস্কার। যেমন পরমবীর চক্র, মহাবীর চক্র, শুধু বীর চক্র পজিশনে নামছে, অশোক চক্র, সেনা মেডেলস। এবারে পরপর 10টা যেন বলে 10টা দিয়ে যাবে না, 2-3টে লিখে এটসেট্রা লিখবে, ঠিক আছে? 5 নম্বর বাক্য হয়ে গেল। এবার আমরা 6 নম্বর বাক্য হয়ে গেল, 7 নম্বরে যাব। দেখো শুধু কি ওনাদের পুরস্কার দেওয়া হয়, ব্যাস সব লাইন দিয়ে পুরস্কার দেওয়া হলো না, আর কি কি করা হয়? এইগুলোর কিছু পয়েন্টস, গাইডেড পয়েন্টস তো তোমরা পাবেই পরীক্ষার সময়, যদি একটা জেনারেল প্যারাগ্রাফ লিখতে হয় কিছু গাইডেড পয়েন্ট পাবে। মিলিটারি হার্ডওয়্যার, এই যে বন্দুক, ট্যাঙ্ক, গোলাগুলি, কার্তুজ, এগুলোকে বলছে মিলিটারি হার্ডওয়্যার। অ্যান্ড আর্টিলারি, ওই যেগুলো সব মিলেমিশেই বললাম। আর্টিলারি গানস, তুমি যদি আর্টিলারি না পাও শুধু গানস লিখবে, ট্যাঙ্কস লিখবে। আর ডিসপ্লেড, প্রদর্শিত হয়, তাহলে বললাম ওইগুলো তো নিজে নিজে প্রদর্শিত হতে পারবে না, প্যাসিভ ভয়েস। আর ডিসপ্লেড লাইক, এইবার যদি দেখো উল্টোপাল্টা ইনফরমেশান কখনোই বানানো ইনফরমেশান লিখবে না, যদি জানো তাহলে লিখবে, যদি না জানো তাহলে লিখবে না, যদি পয়েন্টে থাকে তাহলে লিখবে, নাহলে লিখবে না। যেমন T-90, K9 বাজেরা টি, এগুলো হচ্ছে ট্যাঙ্ক, বুঝতে পেরেছ? তো আমি জেনেছি বলে শেয়ার করতে পারলাম। তোমরা এই যে সময়টা যাচ্ছে, যে অসংখ্য নেট ঘাটাঘাটি করছো, একটু একটু জানো বেশি, এই জানার কোনো তো বাধাও নেই, শেষও নেই, সুতরাং ট্রাইট। এবার লাস্টের বাক্যতে চলে যাবে 8টা বাক্য আপাতত। যে আমাদের হতে হবে গর্বিত, আমাদের গর্ব হতে হবে, তাহলে উই মাস্ট বি, মানে অবশ্যই হতে হবে। আর যদি বলো নর্মালি মাস্ট বি দেবো না, তাহলে উই আর প্রাউড টু বি এ পার্ট অফ দিস রিমার্কেবল ডে, ইম্পর্টেন্ট ডে। তাহলে উই আর প্রাউড টু বি এ পার্ট অফ দিস ইম্পর্টেন্ট ডে, হয়ে গেল। এবার এই জায়গায় যদি তোমাকে এই ডেটা চেঞ্জ করে দেয়, ধরো রিপাবলিক ডে দিয়ে দিল, তাহলে অনেক ফরম্যাট এইখান থেকেই তৈরি করতে পারবে। এইগুলো দেখো একটা জেনারেল প্যারাগ্রাফের বললাম। এবার ধরো এটাকেই যদি একটা রিপোর্ট দেয়, ধরো প্রোগ্রামটা গতকালকে হয়েছিল, এবার রিপোর্ট লেখো, ইভেন্ট রিপোর্ট, তখন তুমি কি কি লিখবে? এই প্রেজেন্ট টেন্সগুলোকে পাস্ট করে দেবে। সম্ভাব্য, দেয়ার ইজ এ বিগ প্যারেড গ্রাউন্ড ইন দিল্লি, এটা তো পাস্ট টেন্স হবে না। ইট ইজ কল্ড, এটাও পাস্ট টেন্স হবে না। মেনি ব্রেভ হার্টস ওয়্যার গিভেন, ওদেরকে দেওয়া হয়ে গেছে, প্রোগ্রামটা হয়ে গেছে। দেখো বুদ্ধি করে কোনটা প্রেজেন্ট লিখবো আর কোনটা গতকালকে হয়ে গেল বা দুদিন আগে হয়ে গেল, তখন সেগুলো পাস্ট হবে, এটা রিপোর্ট হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? স্যার আমরা ফার্স্ট স্লাইডে যাব এবং ওদের সাথে একটু রাইটিং আলোচনা করলাম, এবার একটু গ্রামারে যাব। একদমই তাই। এবং প্রথম স্লাইড রয়েছে এবং কতগুলো শূন্যস্থান রয়েছে, এবং সেখানে কি বসবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সায়েন্টিফিকভাবে বুঝতে হবে যে কি বসাবো এবং কি বসাবো না। দুটো করে অপশন রয়েছে, আমি 3টে করে অপশন রয়েছে আমি দেখতে পাচ্ছি, স্যার আরও ভালো বলতে পারবেন।
না ঠিকই আছে, ওরা জানে, ওরা ঘাটছে টেস্ট পেপারস। দেখো টেস্ট পেপারে যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তোমাদের থাকে, তো ফার্স্টে থাকবে তোমাদের এই অপশানস, ফিল ইন দ্য ভার্ব উইথ প্রপার ভার্ব ফর্মস। তো আমরা তোমাদের তো টেস্ট পেপার খুব হ্যান্ডি, তো ওইটাকে আমি নিয়েছি। দেখো পেজ 133, যেটা রিসেন্ট আছে আর কি, এখনও নতুন কিছু বাজারে আছে কিনা আমি জানি না। তো একটু ভালো করে দেখো যে আমি কোনটা কোনটা নিচ্ছি আর কেন নিচ্ছি বোঝাচ্ছি। গ্রামার আন্দাজে করবে না, গ্রামার আন্দাজেই অনেকে করে, এ মনে হচ্ছে, এটা নয়। স্যাঙ্গুইন হওয়ার চেষ্টা করো, চারপাশে বাদিক ডান দিক তাকাও, আমাকে একটু ফলো করো, তাহলেই বুঝতে পারবে। প্রত্যেক স্যার ম্যাম যারা তোমাদের গাইড করেন অবশ্যই বলেন, কিন্তু সেই আলটিমেটলি তোমরা আর্টিকেল প্রিপোজিশন এবং টেন্সের অনেকটাই আন্দাজের উপর করো। তো বলতে চাইছি, দেখো এ কোচ অফ দ্য হিমালয়ান কুইন ট্রেন হুইচ, ধরো ইজ আছে, ওয়াজ আছে, ওয়্যার আছে, অন ইটস ওয়ে টু কালকা ফ্রম দিল্লি, চলছি। দেখো ওয়েনেসডে একটা আছে, এটাকে লাল করেছি কেন? এটাকে বলে কিওয়ার্ড, অর্থাৎ ওইটা দেখলে বুঝতে পারবে কোন বুধবার। একটা বুধবার হয়ে গেছে তবেই তো ঘটনাটা বলছি, একটু আগে যেটা বলছিলাম, যে ধরো রিপাবলিক ডে অথবা আর্মি ডে, আমরা জেনারেল প্যারাগ্রাফ হলে প্রেজেন্ট টেন্সে লিখবো, আর যেটা হয়ে গেছে 1949 পাস্ট টেন্স, ওই 1949টা ক্যাচ, মানে ওটা তোমাকে ডিনোট করে দেবে যে তুমি পাস্ট টেন্সে লেখো। এই ওয়েনেসডেটা এই প্যাসেজের মধ্যেই রয়েছে, ক্লু দিচ্ছে যে এটা পাস্ট টেন্সে হবে। আরেকটু চলি, দেখো গট আছে, আবার পাস্ট টেন্স আছে। তাহলে আরাম করে চোখ বন্ধ করে, তাহলে তুমি বুঝে নাও, চোখ বন্ধ করবে না। এবার যে উত্তরটা দেবো সেটা চোখ বন্ধ করে, কিন্তু এতক্ষণ আমি চোখ খুলে রেখেছিলাম। তাহলে দেখো ইজটা তো হবেই না। এবার ওয়াজ পাস্ট টেন্স, ওয়্যার পাস্ট টেন্স, এবারে কোনটা নেব? আবার একটু ব্যাক করো, এ কোচ, ট্রেনের একটি কোচ, এ তো উত্তর হয়ে গেল। সিঙ্গুলার হলে কি নেব? ওয়াজ। মাথা ঢুকেছে? সো সিম্পল। শুধু চোখ কানটা একটু খোলা রাখো, আশেপাশে যথেষ্ট ক্লু আছে। আন্দাজে গ্রামার করো না, কোনো দিনও কিছু শিখতে পারবে না। যদি ইংলিশ শিখতে হয়, কনফিডেন্টলি শিখতে হয়, ঠিকঠাক শিখতে হয়, একটু চোখ খোলা রাখো। আমি এমন কিছু অন্য গ্রহ থেকে তৈরি হইনি, একটু চোখ কান খোলা রাখি। তোমাদেরও বলবো, সচেতন করব, সতর্ক করব, খুব ইজি হয়ে যাবে। চলো তারপরে দেখো, তা কি হলো? ডিরেইল প্রেজেন্ট টেন্স, ডিরেইলস এস কোনটার সাথে যুক্ত থাকে? প্রেজেন্ট টেন্সের সাথে। ডিরেইলড পাস্ট টেন্স, বসিয়ে দাও। কে ডিরেইলড হয়েছে? ট্রেনটা। কোচটা ডিরেইলড হয়েছে, কোচ ডিরেইলড। যদি কারোর দ্বারা হতো তাহলে একটা ওয়াজের অপশান থাকতো, অর্থাৎ ডিরেইলডের আগে একটা ওয়াজ থাকতো, কিন্তু যেখানে অপশান তো নেই, তাহলে শুধু পাস্ট টেন্সে যাব। এটা কেন বাদ দিলাম? এটা প্রেজেন্ট টেন্স। চলো চলছি। নো ওয়ান, দেখো ইনজিওর, কেউ কাউকে নিজে ইনজিওর করে না। আর যদি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, তা বোঝাই যাচ্ছে যে কোচ ডিরেইলড হয়েছে, রেল থেকে পড়ে গেছে, তাহলে ওইটি দ্বারা হয়েছে, তাহলে প্যাসিভ ভয়েস। এবার বুঝেছো যে এতক্ষণ ধরে ওই আগের গল্পগুলো কেন করছিলাম? রাইটিংও শেখাচ্ছিলাম, টেন্সও শেখাচ্ছিলাম, ঠিক আছে? তাহলে ইনজিওর্ড হবে না, হ্যাড ইনজিওর্ডের জায়গায় এটা প্যাসিভ ভয়েসে নেই, প্যাসিভ ভয়েসে আছে বি বার V3, ওয়াজ ইনজিওর্ড, এইখানে হবে ওয়াজ ইনজিওর্ড। একটা ফলো করো অকারেন্স অফ ইভেন্ট, যে কখন হয়েছে। এই যে ওয়েনেসডে হয়েছে, বাই হোয়াট, কিসের দ্বারা হয়েছে। এই যে ইনজিওর্ড যে হয়েছে, কিসের দ্বারা হয়েছে? প্যাসিভ ভয়েস। অথবা বাই হোয়াট, বাই হুম, দুটো হলে প্যাসিভ ভয়েস হয়। ক্লিয়ার? তো 2 মিনিটের মধ্যে ঠিকঠাক 200% আনসার পেলে তো? চলো পরেরটায় যাই। নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ, ওয়াজ, হ্যাজ বিন দ্য গ্লোরি অফ ইন্ডিয়া। দেখো নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা তো ওয়াজ বলতে পারবো না, কারণ তিনি যে কাজ করে গেছেন, এমন অনেক মহামানব আছে যারা চিরকাল বেঁচে থাকবেন আমাদের মনের মধ্যে। তো এখানে তাহলে দুটোই প্রেজেন্ট টেন্স আছে, একটা ইজ আর একটা হ্যাজ বিন, ওটা প্রেজেন্ট পারফেক্ট। তো আমি বলি কি, যেটা প্রেজেন্ট পারফেক্ট দেব, তিনি কি শুধু এই সময়ের জন্য বিদ্যমান? না, তিনি অনন্ত সময়ের জন্য বিদ্যমান, তাই অনন্ত সময় হচ্ছে জেনারেল টেন্স। নেতাজি সুভাষচন্দ্র ইজ দ্য গ্লোরি অফ ইন্ডিয়া, বুঝেছ? ইজ হচ্ছে জেনারেল, খুব সহজে বোঝা যায়, অনেকটা সময়, অর্থাৎ চিরকালীন। থ্রু আউট হিজ লাইফ,
তার সারা জীবন ধরে এবার বুঝে দেখো হিজ লাইফে চলে যাচ্ছি, তাহলে বুঝতে পারছো তিনি আমাদের মনে আছেন, কিন্তু তার জীবনে যখন চলে যাচ্ছি, উত্তর দিয়ে দিয়েছি তার জীবনে চলে যাচ্ছি, তাহলে ব্যাক। তাহলে দেখো ফাইট প্রেজেন্ট টেন্সে আছে, ইজ ফাইটিং অসম্ভব, উই আর এন্টারিং মনে আছে ফার্স্ট বাক্য বলেছিলাম বর্তমান সময়, তাহলে বর্তমান সময়ে তিনি নেই, তাহলে ফট। হিজ লাইফ পাস্ট টেন্স ফট, ক্লিয়ার। ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আবার দেখো ওই ডিনোটিং ওয়ার্ড যে একটা সিগন্যাল দিচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, তাহলে হি উত্তর দিয়ে দিয়েছি। লিভস তো হবেই না, প্রেজেন্ট টেন্স লিভস, এটাও প্রেজেন্ট টেন্স, লেফট পাস্ট টেন্স। হলো ক্লিয়ার? পরেরটা এবার পেজ 260, আগেরটা ছিল পেজ 197 আর তার আগেরটা ছিল পেজ 133, এটা টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে তোমাদের রেফারেন্সের সুবিধার জন্য। তাহলে দেখো ইন্ডিয়া রেজড, ইজ রেজড, হ্যাজ রেজড, ইন্ডিয়া এখানে সাবজেক্ট, তাহলে সে যা করবে অর্থাৎ সরকারি ডিসিশন যা হবে সেটাই ইন্ডিয়ার উপর বর্তাবে, তাহলে ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট, তাহলে ইন্ডিয়া যে ডিসিশন নেবে সেটা নিজে নেবে। এবারে রেজড, যদি রেজড হতো তাহলে ওটা পাস্টে কি শেষ হয়ে যেত, তাহলে ওটা কি করেছে, ইম্পোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটিটাকে বাড়িয়েছে, 40% করেছে, আগে ছিল 30%, তাহলে ভেবে দেখো আগে ছিল 30%, এখন হচ্ছে 40%, তাহলে 30% অফ, পাস্ট টেন্স অফ, এখন 40%, তাহলে এটা বর্তমানে বিদ্যমান। দেখো হ্যাজ রেজড, যার প্রভাব এখনও আছে, যা এখনও বিদ্যমান, তাহলে ইন্ডিয়া হ্যাজ রেজড। ইজ রেজড প্যাসিভ ভয়েস হয়ে গেল, ইন্ডিয়াকে কেউ তুলে দেয়নি এরকম কিছু নয়, ইন্ডিয়া মূল্য বৃদ্ধি করেছে, ইন্ডিয়া হ্যাজ রেজড। ইম্পোর্ট ডিউটিটাকে রেজ করেছে, দ্য গভর্নমেন্ট সেইড লেট অন ফ্রাইডে, ওই যে ফ্রাইডে, আজকে নিশ্চয়ই ফ্রাইডে, এইরকমভাবে মিলিও না যে আজকে ফ্রাইডে বলে বলে গেল, বা বলেছে বলেই তো আমি জানলাম, ধরো আগে বলেছে তবেই তো আমি জানলাম, তো যে কোনোভাবেই ওটা পাস্ট টেন্সই হবে। দ্য গভর্নমেন্ট সেইড লেট অন ফ্রাইডে, লেট মানে কি, ফ্রাইডের বেলায়, সন্ধ্যাবেলায়, তাহলে কোনো একটা আগের ফ্রাইডের কথা বলছে, তারপরে খবরটা বেরোচ্ছে, তাহলে সেইড হয়ে গেছে। অ্যাজ দ্য নাম্বার ওয়ার্ল্ডস নাম্বার 2 প্রডিউসার অফ দ্য গ্রেন, সে কি করে, সে তো নাম্বার 2 পজিশন, কার কথা বলেছি, পজিশনটা কার, ইন্ডিয়ার, সে কি করে, সে সবসময় চেষ্টা করে যে সাপোর্ট করবে লোকাল ফার্মার্সদের। দেখো টু এর পরে সবসময় সাপোর্ট, তো এই সাপোর্ট করাটা কি বন্ধ হয়ে গেছে, এই সাপোর্ট করা তো আগেও করতো এখনও করছে, তাহলে একটা চিরকালীন ব্যাপার, একটা নর্মাল ব্যাপার, একটা জেনারেল ব্যাপার, তাহলে ট্রাইজ, গভর্নমেন্ট, ইন্ডিয়া, সিঙ্গুলার নাম, সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং ভার্বের সাথে এস বাই এস, প্রেজেন্ট টেন্স ট্রাইজ, সে সবসময় চেষ্টা করে সাপোর্ট করতে লোকাল ফার্মার্সকে। স্যার নেক্সট স্লাইডে যাব। মোটামুটি বুঝলে তোমাদের যে বই আছে টেক্সট বই, সেটার যে ফার্স্ট লেসনটা আছে সেই লেসনের পেছন দিকে, নেক্সট স্লাইডে চলে যাব, তো সেই লেসনের পেছন দিকে দেখবে এক্সারসাইজ ফার্স্টেই এরকমই প্রপার ভার্ব ফর্মস আর আর্টিকেল প্রিপোজিশনস আছে। তো আমি জানি না যে ওখানে আমি পৌঁছাতে পারবো কি না, তবুও যেগুলো দেখছি আপাতত সেগুলো টেস্ট পেপার থেকে দিচ্ছি, টুকটাক নিজের থেকেও দেবো, সেটা একটু পরে। নেক্সট স্লাইডে চলে গেছি। এবারে তোমরা যখন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পেলে প্রথমে ভার্ব ফর্মস দিয়ে ভর্তি হলো, তারপরে যে গ্রামারটা পাবে সেটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানেও তোমরা অনেকটা আন্দাজে করো, সেই আন্দাজে, এতক্ষণ কিন্তু আমি কোনো কাজ আন্দাজে করলাম না, সব বুঝিয়ে প্রত্যেকটা ওয়ার্ড এদিক ওদিক দেখে তারপরে বললাম। আমরা পেজ 133টা তুলেছি। ইন স্কুল ইট ইজ ফার মোর অনারেবল, দেখো ক্লু আছে, ভালো করে চোখ বলা। ফেইল হচ্ছে একটা ভার্ব, চিট হচ্ছে একটা ভার্ব, চিটের আগে টু আছে, তুলনা করা হচ্ছে দেন দিয়ে, তাহলে ফেইলের থেকে চিট, চিটের থেকে ফেইল করা ভালো, চিট করার চেয়ে ফেল করা ভালো, তাহলে যে একই, এটার থেকে এটা ভালো, এটার থেকে এটা ভালো, এরকম। তাহলে যদি চিটের আগে টু হয় তাহলে ফেইলের আগেও টু হবে, হলো? উত্তর দেওয়া খুঁজে নাও।
টিচ হিম টু হ্যাভ ফেথ। এ দেখো এই যে টু হ্যাভ ফেথ, এই ফেথ টু হ্যাভ একটা ফ্রেজ মনে রাখো, টু হ্যাভ ফেথ ইন আওয়ার সেলস। ফেথ হচ্ছে বিশ্বাস, সেটা আমাদের ভেতরকার জিনিস। ইন এইভাবে বোঝালাম যাতে তোমাদের মনে রাখতে পারো, এটা একটা ফ্রেজ। টু হ্যাভ ফেথ ইন সামওয়ান, আমার ওনার প্রতি বিশ্বাস আছে। টু হ্যাভ ফেথ ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার সোলজার্স, উই হ্যাভ ফেথ ইন আওয়ার সোলজার্স। বুঝলে, এই তো সেন্টেন্স হয়ে গেল। তাহলে এখানে ইন বসবে। ইভেন ইফ এভরিওয়ান টেলস হিম দ্যাট দে আর রং, টিচ হিম টু বি জেন্টল উইথ। দেখো জেন্টেলের পরে উইথ সবসময় আদার্স হয়। উইথ মানে হচ্ছে সাথে, কাদের সাথে? মানুষদের সাথে নম্র ব্যবহার করব। টু বি জেন্টেল উইথ আদার্স, এখানে যদি ওরকম ঢাকতো তবে হতো, কিন্তু এখানে টানা আছে। কোশ্চেনগুলোকে দেখো না। টিচ হিম টু বি জেন্টেল উইথ জেন্টেল পিপল অ্যান্ড টাফ উইথ টাফ পিপল। তো এই যে জেন্টেল পিপল আর যে টাফ পিপল, এরা কি একটা দুটো না, এরা একটা ক্লাস্টার, এরা একটা দল। যারাই জেন্টেল পিপল তাদেরকে বোঝাবে একটা গ্রুপ দিয়ে, তাই জন্য আমরা ব্যবহার করব ওই বিশেষ গ্রুপ। ওই গ্রুপের মধ্যে শুধুমাত্র জেন্টেলরা আছে, আর ওই গ্রুপের মধ্যে শুধুমাত্র টাফরা আছে, তাই জন্য ডা ব্যবহার করব। টু বি জেন্টেল উইথ জেন্টেল পিপল অ্যান্ড টাফ উইথ দ্য টাফ পিপল। তাহলে টাফ বলতে কাকে বোঝানো হচ্ছে? এক দল, বিশেষ দল, তাই জন্যে পার্টিকুলার দ্য বসবে। বুঝতে পারছো? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দ্য। পরেরটায় যাই, 197। সাম ইভিনিংস দ্য পোস্টমাস্টার উড সিট উডেন কট। নাউন, খাটিয়া বলো। খাটিয়ার কোথায় আমরা বসি? খাট বা খাটিয়া বা চেয়ার, এর কোথায় আমরা বসি? উপরে। এবং আমরা লেগে থাকি, যখন আমরা বসি তখন আমরা লেগে থাকি। লেগে থাকা উপরে হচ্ছে অন। সিট অন দ্য, এটা হচ্ছে অন দ্য উডেন কট। এই সেই কটটা কোথায়? নিজেই প্রশ্ন করো। বিগ অফিস রুমে, তাহলে রুমের ভেতরে। ইন, বড় জায়গা, রুম, তার মধ্যে একটা ছোট কট আছে। in that big office room and think about his home, about his younger brother, ওনাদের সম্বন্ধে ভাবছে, about those for whom his lonely heart yearned. yearned মানে হচ্ছে মানসিকভাবে চাওয়া, খুব গভীরভাবে চাওয়া, স্ট্রং ডিজায়ার। yearned যদি কখনো দেখো, তারপর যদি ড্যাশ থাকে তারপরে ফর লিখবে, ঠিক আছে? এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে। এবারে ভেবে দেখো তো কাদের কথা ভাবছে, সব মেনশন করে দিয়েছে। ইয়াঙ্গার ব্রাদার, মাদার, এল্ডার সিস্টার, এদের কথা ভাবছে, অন্যান্য লোকেদের কথা ভাবছে না। আমি সিগন্যাল কি দিচ্ছি ভেবে দেখো। তারা কোথায় আছে? একটা ডিস্ট্যান্ট ল্যান্ডে আছে, দূরবর্তী কোনো জায়গায়। কিন্তু এই দূরবর্তী জায়গাটায় অন্যান্য লোকেদের সম্বন্ধে বলা হচ্ছে না। একটা নির্দিষ্ট জায়গাতেই তার বাড়ি আছে এবং একটি নির্দিষ্ট জায়গাতেই তার পরিবারের লোকেরা আছে, তাই জন্য আমি পার্টিকুলার এবং ডেফিনিটের কথা বলছি। উত্তর পেয়ে গেছো? দ্য ডিস্ট্যান্ট ল্যান্ড। সিম্পল। চল তারপরে 387। এ চাইল্ড ইজ অফেন ফাউন্ড টু ইমিটেট। দেখো ইমিটেট করে বাচ্চারা খুব নকল করে, ঠিক আছে? এবারে কাকে নকল করবে? একজন এল্ডার স্মোকিং। এল্ডার্স নেই, এল্ডার আছে, একজন আছে, তাহলে ই দিয়ে শুরু, তাহলে আর্টিকেল অ্যান এল্ডার স্মোকিং। কি করে স্মোকিং করছে? ধরো স্মোকিং করবে, তাহলে কীভাবে স্মোকিং করবে? হোল্ডিং করবে। কিসের দ্বারা? পেন্সিলটাকে হোল্ড করবে আঙুলের দ্বারা, তাহলে বাই হোল্ডিং। কোনো কিছুর দ্বারা কোনো কিছু হলে বাই হোল্ডিং এ পেন্সিল। সেটা কোথায়? দেখো দুটো আঙুলের মধ্যিখানে, বিটুইন হিজ অথবা হার টাইনি ফিঙ্গার্স। বাচ্চাটাও তাই করবে, বড়রা যা করেছিল বাচ্চারা তাই করবে। বুঝেছ? তাহলে এটা হয়ে গেল অ্যান এল্ডার।
বাই হোল্ডিং, হোল্ডিংয়ের মাধ্যমে, হোল্ডিংয়ের দ্বারা। পেন্সিলটা কোথায় রয়েছে? বিটুইন হিজ অথবা হার টাইনি ফিঙ্গার্স। কিছু ক্ষেত্রে হয়তো ইন লিখলেও নম্বর পেতে পারো, কারণ দেখো আমি বারবারই বলেছি যে বোর্ডও খুব লিবারাল, যেখানে দুটো উত্তর হওয়ার চান্স আছে সেখানে কিন্তু দুটোই স্যার ম্যামদের দিয়ে দেওয়া হয় এবং আইদার অর যারা লিখবে তারাই নম্বর পাবে, ঠিক আছে? আর আমি তোমাদেরও একটু বুদ্ধি দেবো, একটু দুষ্টু বুদ্ধি, সেটা হচ্ছে সবকটাতে করতে যেও না, একটাতে করতে পারো। যে তোমার মনে হচ্ছে যে এখানে বিটুইন দেবো না ইন দেবো, তুমি বিটুইন লেখো, অবলিক দিয়ে ইন লেখো, কিন্তু একটাই করো, এই সবকটাতে দুটো দুটো করে লিখবে না, তাহলে অবশ্যই এটা মনে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের পরেই যাবে। ঠিকটা কেটে ভুলটা কেটে ঠিকটা। ভুলটা কেটে ঠিকটা হবে, যাই হোক, সরি। তারপর এটা আমি নিজের থেকে বলেছি, দ্য মিনিস্টার হ্যাড এ ডিসকাশন। মিনিস্টার মানে মন্ত্রী, তোমরা জানো, ডিসকাশন করেছে। তিনি যে আলোচনা করবেন কাদের সাথে, দেখো একটু আগে আলোচনা করে দিচ্ছি, সাথে মানে হচ্ছে উইথ, তাহলে উইথ দ্য জেলার্স, যারা জেল চালনা করে, তাদের দায়িত্বের কর্তৃপক্ষ, তারা হচ্ছে জেলার্স। এবারে দেখো দুটো শব্দ মনে রাখো, ইন কানেকশন, টু হয় না, ইন কানেকশন উইথ হবে। আবার একটা ফ্রেজ, আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যদি টু দিতে চাও তাহলে কি হয়? কানেক্টেড টু, দিস ডিভাইস ইজ কানেক্টেড টু দ্যাট ডিভাইস, ঠিক আছে? আর ইন কানেকশন উইথ, কি সম্পর্কে আলোচনা করছি? দ্য স্কেপ, স্কেপ মানে পালিয়ে যাওয়া, তোমরা সেটা জানো। তাহলে স্কেপ সবসময় যদি তারপরে যদি ড্যাশ থাকে, ওই জন্য কোশ্চেন মার্কগুলো দেওয়া আছে, যদি ড্যাশ থাকতো তাহলে স্কেপ কোনো জায়গা থেকে লোকে পালায়। যেমন নেতাজি স্কেপড কলকাতা ইন ডিসগাইজ ফ্রম হিজ হোম, বুঝতে পেরেছ? তাহলে ফ্রম হতো যদি কিছু ড্যাশ থাকতো। দ্য স্কেপ অফ দ্য কনভিক্টস, এটা হচ্ছে ভার্ব নয়, যদি ভার্ব হতো ড্যাশ থাকতে পারতো, এটা নাউন। একটু আগেই বলে দিচ্ছি, দেখো দূরে আছে, স্কেপ হয়েছে, কনভিক্টদের একটা স্কেপ হয়েছে, কোথা থেকে হয়েছে একটু আগে বলে দিচ্ছি, ফ্রম জেলস। তো মনে রাখবে যে আর্টিকেল তো তোমরা জানো, প্রিপোজিশন কিন্তু অনেক ভ্যারিয়াইড, অনেক রকম ভ্যারিয়েশন আছে। এটা জেনারেল প্রিপোজিশন, যেমন হি স্যাট অন দ্য কট, জেনারেল প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এক্সাম্পল দিয়েছি, যেমন ইনফিরিয়ার টু, সুপিরিয়ার টু, এরকম। এসকেপ ফ্রম, এগুলোর পরে ওটাই বসবে, অন্য কিছু বসবে না। আর এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। স্যার নেক্সট স্লাইডে যাবো। ফ্রেজাল ভার্বের সাথেও আমরা দেখেছি যে একটা ভার্বের পেছনে অসংখ্য, যেই প্রিপোজিশনটা বদলে যায় সঙ্গে সঙ্গে তার মানেগুলো বদলে যায়। সেট আপ, স্থাপন করা, সেট ইন, সিজন, সেট ইন, ঠিক আছে? প্রিপোজিশন বদলে গেল তো মানেই বদলে গেল। তো আরেকটা আজকে একটু আলোচনা করব, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এটা তোমরা অনেকটাই জানো, কিন্তু একটু তোমাদের ভুল হয়, যে একটু জায়গাগুলো ভুল হয়, সেই জায়গাগুলো একটু মাইনিউটলি ভালো করে দেখো। আমি যে বারবার বলছি যে নিজের খাতা তো চট করে হ্যান্ড ওভার করার আগে বা হয়ে গেছে এটা বলার আগে রিভাইজটা করো যে ঠিকঠাক আমি বসিয়েছি কি না, কারণ না একটা নম্বর দুটো নম্বরের ব্যাপার, সেগুলোকে যেতে দেবে কেন হাত থেকে। চলো আমরা একটা ফ্রেজাল ভার্বটা একটু করি। এরপরে মাঝখানে একটা ছিল, সেটা হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড, যদি আমি অবশ্যই ক্লাস পাই, কারণ ওটার মধ্যে বাদবাকি সব রকমের আছে। আর এটা আমি টাচ করে দিলে এরপরে ভোকাবুলারি থাকে। ওই মাঝেরটা ফাঁকা রেখেছি এই কারণের জন্য যে ওটা একদিন লেগে যাবে, তাই জন্যে এই ছোটোগুলোকে হ্যান্ডেল করে নিচ্ছি। চলো দেখো, আওয়ার স্কুল ক্লোজেস, দেখো ক্লোজ ভার্বের সাথে একটা এস আছে, এইটা খেয়াল রাখো। দ্য লেডি শাউটেড, দেখো শাউটের সাথে একটা ইডি আছে, মানে পাস্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, একটা এস আছে, একটা ইডি আছে। মোহন হ্যাজ এ ড্রিম টু ফুলফিল, টু এর পরে যে ভার্ব বসবে সেটা V0 ফর্মে বসবে। V0 মতলব হচ্ছে কোনো ফর্ম না, ভার্বের বেসিক ফর্ম। তাহলে এখানে কতগুলি অবশ্যই অপশান দেওয়া আছে। দেখো, যদি আমি শাউটেড বলি, আর যদি ধরো ব্রেকআপই বলি, ব্রেক ডাউন, এই শব্দগুলো যখনই তোমরা ফ্রেজাল ভার্ব পাবে, যখনই তোমরা ফ্রেজাল ভার্ব টেস্ট পেপার থেকে করছো, একটা লিস্ট তৈরি করে নাও
ইংলিশ মানেগুলো লিখে নাও, যে ব্রেকডাউন মানে কি, বিকল হওয়া, কিন্তু ইংলিশটা কি, ঠিক আছে? যেমন গাড়ি ব্রেকডাউন হয়, তাহলে ব্রেকডাউন আমাদের এখানে লাগবে না, আমি এটা তোমাদের বোঝানোর জন্য একটা এক্সট্রা লিস্ট লিখেছি, লিস্টের মধ্যে এক্সট্রা থাকবেই। তাহলে ব্রেকআপ, স্কুল সবসময় ব্রেকআপ রিলেটেড, যেমন টিফিন ব্রেক, শুরুতে ক্লাস শুরু হয়ে গেল, মাঝের টিফিন ব্রেক হলো, লাস্টে আবার পুরো ব্রেক হলো, ফুল ব্রেক হয়ে গেল। তাহলে আওয়ার স্কুল, এগুলো তো তোমার লিখতে হবে না, তোমাকে শুধু ড্যাশের মধ্যে যা আছে সেটাকে অপশান জায়গা আছে সেখানে লিখবে। তাহলে ব্রেকআপ এখান থেকে নেব আর এসটা ওর সাথে যুক্ত করব, ব্রেকস আপ হবে উত্তর, অর্থাৎ স্কুল খতম হয়ে গেল, স্কুল শেষ হয়ে গেল। শাউটেড, চিৎকার করে ডাকা, কলটা জোরে বাইরে, আরো বাইরে, আরো বাইরে যেতে হবে, এইভাবে শেখালাম। তাহলে দেখো ইডি আছে, তাহলে কল্ড, ইডি যোগ করো, আউট, এইবারে তুমি 1 নম্বর পেলে, ঠিক আছে? 2 এর পরে কি বলেছি? ফুলফিল, পূরণ করা, ফুলফিল পূরণ করা, সুতরাং সেটা হচ্ছে তোমার ক্যারি আউট। তাহলে 2 এর পরে যখন তুমি সেটা লিখবে, সেটা কোনো রকম কোনো কিছু চেঞ্জ করবে না, 2 এর পরে V0 ফর্ম, তাই ক্যারি আউট লিখবে, ঠিক আছে? পরেরটা এলাম 260, দে হ্যাভ স্টাবলিশড, যখনই কোনো বাক্যের মধ্যে হ্যাজ, হ্যাভ, হ্যাড পাবে, তারপরে যে ভার্বটা সেটা কিন্তু V3 হবে। তাহলে দেখো এই যে হ্যাভ আছে, এরপরে যে ইডি, ইডি দেখতে লাগছে পাস্ট টেন্সের মতো, কিন্তু ওটা পাস্ট টেন্স নয়, পাস্ট টেন্স হচ্ছে V2, এটা হচ্ছে V3, এটা মাথার মধ্যে রাখবে। এরপরে দেখো প্লিজ আছে, যদি প্লিজটাকে কভার করে রেখে দাও, তাহলে শুধু কন্টিনিউ দিয়ে শুরু, মানে ভার্ব দিয়ে শুরু, আর ভার্ব দিয়ে যখন শুরু হবে সেন্টেন্স, সেটা সবসময় আবার V0-তে হবে, কারণ না কাউকে সাজেশন দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি, অর্ডার দিচ্ছি ইত্যাদি। যদি ধরা যাক প্লিজ নেই, ইউ শুড আছে, তাহলে শুড হচ্ছে মোডাল ভার্ব, এবং মোডাল ভার্বের পরেও যদি কোনো ভার্ব থাকে সেটাও V0-তেই থাকে, ঠিক আছে? তাহলে যে কোনো মূল্যেই হোক না কেন, এই কন্টিনিউটা কিন্তু V0, এই কন্টিনিউটা কিন্তু V0। 3 নম্বরটা দেখো সেভড, ডি আছে, ডি বাই ডি আছে, সুতরাং পাস্ট টেন্সে আছে, V2-তে আছে। তাহলে এবার আমরা উত্তর করব, স্ট্যাবলিশ, স্থাপন করা। তাহলে দেখো সেট আপ, কিন্তু আমরা জানি সেট, 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 তাই জন্যে কোনো রকমভাবে এটাকে চেঞ্জ করতে হবে না, ফরম্যাট অনেক সুবিধা হলো আমার, আমি শুধু লিখবো সেট আপ, ব্যাস হয়ে গেল। কন্টিনিউ, কন্টিনিউ V0, কন্টিনিউ, ক্যারি অন, ক্যারি অন, ক্যারি অন বলে না, তাহলে শুধু ক্যারি অন লিখবো, V0 আছে, কিছু চেঞ্জ করতে হবে না। সেভড, সেভড, দুটো ইংরেজি আমি লিখেছি তোমাদের সুবিধার জন্য। পুট অ্যাসাইড মানেও সেভড, আর লে বাই মানেও সেভড, কিন্তু পুট অ্যাসাইড এটা হচ্ছে পাস্ট টেন্স, তুমি ফার্স্টেরটা পেয়ে গেলে এটাই লিখবে, আমি তোমাদের এটা লেড বাই, তাহলে এটা বোঝানোর জন্য লিখেছি। পরেরটা দেখো, এটা কিন্তু কোনো পেজ থেকে না, এটা র্যান্ডামলি কালেকশন করেছি, সেটা হচ্ছে স্টুডেন্টস মাস্ট ফলো, তাহলে মাস্ট হচ্ছে কি মডেল ভার্ব, তাহলে ফলো V0 হবে। ইটিং টু মেনি চকলেটস এফেক্টস, দেখো ওই যে এস আছে। হি অলওয়েজ হেল্পস, দেখো এস আছে। দ্য ওয়াল কোল্যাপসড, দেখো ডি আছে, সুতরাং পাস্ট টেন্স। তো এরপরে আমরা কি করব, ফলো করছি, V0, এফেক্টস প্রেজেন্ট টেন্স, হেল্পস সাহায্য করা, এস আছে, ডি আছে। তাহলে প্রথমে আমি করব ফলো, ফলো করছি কাউকে, কোনো নিয়ম ফলো করছি। অ্যাবাইড বাই, মেনে চলা। অ্যাফেক্টস ক্ষতি করা, চকলেট খাবো দাঁত ক্ষতি হবেই। টেল আপন আছে, হবে টেলস আপন, এই যে এসটা আছে এটাকে নিয়ে নেবে। হেল্পস বন্ধুরা আমার পাশে থাকে, আমাকে সাহায্য করে। স্ট্যান্ড বাই এর সাথে এস যুক্ত করো, স্ট্যান্ডস বাই, স্ট্যান্ডস বাই। কোল্যাপসড ভেঙে পড়েছে, গিভের পাস্ট টেন্স গেভ আপ, গেভ কেন হলো পাস্ট টেন্স, কোল্যাপসের সাথে ইডি যোগ করলে হবে, এটার সাথে গেভ করতে হবে, পাস্ট টেন্স মিলে গেল। স্যার নেক্সট স্লাইডে যাবো। একদমই, আমরা নেক্সট স্লাইডে যাব, কিন্তু তার আগে কেউ দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? নেক্সট স্লাইডে চলে হয়ে যাও। নমস্কার, কেউ কি রয়েছেন? না নেই, ফোন করেছিলেন কেউ একজন হয়তো।
অবশ্যই আমরা Bad বারে বারে luck. যে কথাটার উপর জোর দিচ্ছি, যেখানে কনফিউশন হচ্ছে, যেখানে বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই ফোন করবে এবং ফোন করে একটু ওয়েট করো তোমরা, কারণ তোমরা তো রেগুলার ফোন করো না, তোমরা হয়তো নিয়মটা জানো না। একটু ওয়েট করবে, লাইভে সরাসরি কথা বলার জন্য একটু ওয়েট করতে হবে এবং টিভির সাউন্ড অবশ্যই মিউট করে ফোন করবে, কারণ টেকনিক্যাল যে ব্যাপার রয়েছে সেখানে কিন্তু তুমি কথা বলে তোমার শব্দ তোমার টিভিতে শুনতে পারবে না। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। অবশ্যই ফোন করো যেখানে কোনো কনফিউশন হচ্ছে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের যদি মনে হয় আরও একবার অনুষ্ঠানটা দেখতে হতে পারে, সেক্ষেত্রে তোমরা যেখানে নোট ডাউন করছো তারিখটা অবশ্যই লিখে রেখো, এবং আমাদের সমস্ত সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউবের বিভিন্ন আমাদের যে পেজ রয়েছে, বিভিন্ন চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তোমরা ঢুকবে এবং আজকের তারিখে সার্চ করে দেখতে পারবে আজকের অনুষ্ঠান। এবং সময় তোমরা জানো 9:30 থেকে 10:30 আসে, এই সময় তোমাদের জানা রয়েছে। এই সময় কিন্তু তুমি অনুষ্ঠানটা পেয়ে যাবে এবং আরও একবার দেখতে পারো। সেক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, যে যেখানে তোমরা নোট ডাউন করছো স্পষ্টভাবে নোট ডাউন করো এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যখন মোবাইলে দেখছো তোমরা একটা স্ন্যাপ নিয়ে রাখতে পারো, সেক্ষেত্রে সুবিধা হবে। স্যার যেভাবে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বোঝাচ্ছেন এবং প্রত্যেকটা উদাহরণ টেনে টেনে বোঝাচ্ছেন, নিজে স্টাডি করে নিয়ে এসে তোমাদের বোঝাচ্ছে, এই জায়গাটা বুঝতে হবে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। একটু রাইটিং স্কিলে যাব। একটা নোটিস স্লাইডটা কি দেখা যাচ্ছে? একটু দেখা একদম, গেলে একদম। ভালো। তো এটা কিন্তু আমি কোনো কারুকাজ একটু করেছি, তোমাদের বইতে আছে, ওটার উপরে একটু কারুকাজ করেছি তোমাদের বোঝানোর জন্য। তোমাদের বইটা বারবার বলেছি খুব ইম্পর্টেন্ট একটা ডিভাইস, সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। নোটিস কেন? সেটা হচ্ছে যে আগের মাধ্যমিক পরীক্ষা তো রিপোর্ট এলো, আমার মনে হচ্ছে যে একটু নোটিসটা করা উচিত, এবং রিভিশন ক্লাস যে কোনোটাই করতে পারি, সুতরাং তোমাদের সাথে শেয়ার করেই নিই। তো দেখো, যেখানে যেখানে দেখতে বারণ করবো দেখবে না, ঠিক আছে? আগে যেখানে যেখানে দেখতে বলবো সেখানে সেখানে দেখবে। এই ব্লু কালারের বক্সগুলো দেখবে না, এখন দেখো না, তাহলে অসুবিধা হবে, গুলিয়ে যাবে। তাহলে একটা নোটিশ যদি লিখতে হয় তাহলে অবশ্যই তার কিছু সার্টেন ফিচার্স আছে, যাকে আমরা বলবো বৈশিষ্ট্য। 1 নম্বর, এই নাম্বারগুলো ফলো করবে। এই নাম্বারগুলো কিন্তু যখন নেক্সট স্লাইডে যাব, এই স্লাইডে আর আসবো না, সুতরাং ম্যাচ করে নেবে যে স্যার যেটা বলছিল সেটা ঠিক বলছিল এবং এটা এখানে এখানে আছে। স্পেসিফিক ফরম্যাট, এটাকে 0 দিয়েছি। প্রত্যেকটা রাইটিং স্কিলের একটা বিশেষ ফরম্যাট থাকে। 1 নম্বর, দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন ইনস্টিটিউশন ইজ মেনশন। তোমার স্কুল হোক, পাড়ার ক্লাব হোক, যে কোনো সরকারি সংস্থা হোক, তুমি একটা সরকারি সংস্থা, ডিপার্টমেন্ট অফ ওয়াটার অ্যান্ড ইরিগেশন, ডিপার্টমেন্ট অফ ওয়াটার অ্যান্ড ইরিগেশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, কলকাতা। আরও কেউ দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি ক্লাস 10-এর আকাশ সরকার বলছি। কোন স্কুল? হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার আপনার কাছে কি প্রশ্ন আছে। আমি টেস্ট পেপারে একটি গ্রামার আমি আর কি পারিনি, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। হ্যালো। হ্যাঁ, বলো, শোনা যাচ্ছে। উনি তুমি বলছে বলো। যে আমি টেস্ট পেপার গ্রামারে পারি না। ও টেস্ট পেপারে একটি স্যার গ্রামার আমি পারিনি, সেই গ্রামারটাই আপনাকে একটু জিজ্ঞেস করছি। হ্যাঁ, অবশ্যই বলো কোনটা পারোনি। হ্যাঁ স্যার, গ্রামারটি হচ্ছে মাই ফ্রেন্ড সেড টু মি একটা পেজ দিতে when হবে। I was দাঁড়া, একটু ওয়েট করে যাও। হ্যাঁ, একটু ওয়েট করে যাও। হ্যাঁ, হ্যাঁ, বলতে বলো। হ্যাঁ মাই ফ্রেন্ড সেড টু মি মাই ফ্রেন্ড। বলে যাও, বলে যাও। My friend said to me when I was taking tea, my brother was playing. আই ওয়াজ এর পর কি বললে? I was taking tea. টেকিং। I was taking tea. হ্যাঁ, মাই ব্রাদার Was playing. বলো সমস্যা কি, কি করতে বলা হয়েছে? স্যার এই ন্যাশনাল চেঞ্জটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, বলে দিচ্ছি আজকে, কিন্তু তোমরা খেয়াল করে দেখো, বিশেষ করে তুমি, আজকে কিন্তু আমি ন্যারেশন করাচ্ছি না। তো যেগুলো করাচ্ছিলাম তারপর প্রশ্নটা করলে ভালো হতো, কিন্তু পালাতে চাইছি না। যেটা আমি তোমাকে বললাম যে ওটা ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে পড়ে, ওটার আরেকটা ক্লাস হলে তুমি যদি সেদিনকে জিজ্ঞাসা করতে খুব ভালো হতো। তা এখন ন্যারেশনে ঢুকে যাচ্ছি তো মুশকিল হচ্ছে। যাই হোক, আমি করার চেষ্টা করছি। দেখো, আমাকে ফলো করো, স্ক্রিন দেখতে পাচ্ছ হয়তো, সেইভাবে ফলো করো। তাহলে
আমি ন্যারেশন চেঞ্জ করছি, অর্থাৎ এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, আমি করব কিন্তু ইনডাইরেক্ট। এটা ডাইরেক্টে আছে, আমি করব ইনডাইরেক্ট। ভালো করে দেখো, মাই ফ্রেন্ড সাবজেক্ট আছে, এখানে কোনো চেঞ্জ হবে না, মাই ফ্রেন্ড। সেইড, এই যে ডায়লগটা আছে, এই যে ডায়লগটা আছে, এই ডায়লগটা হচ্ছে সাধারণ বাক্য। সুতরাং সাধারণ বাক্য যখন তুমি বলবে, তুমি মনে রাখবে যে এটা হচ্ছে একটা নর্মাল ইনফরমেশন দিচ্ছ, আর কিচ্ছু না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই জন্যে তুমি এই সেইডের জায়গায় করে দেবে টোল্ড, কারণ ওটা পাস্ট টেন্সে আছে। এই টুটা কোনো কাজে লাগবে না। টোল্ডের পরে ডিরেক্টলি মি, তাহলে দেখো বাদিকের কাজটা শেষ হয়ে গেল। এবার আমি ডান দিকের কাজে যাব, তাহলে কিন্তু মধ্যিখানে এই কমা, ইনভার্টেড কমাগুলোকে তুলতে গেলে একটা লিঙ্কার চাই। অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হলো দ্যাট, তাহলে এই কমা ইনভার্টেডগুলো এগুলো চলে গেল, এই সমস্ত এই ইনভার্টেডগুলো চলে গেল। এবারে ঢুকছি, একটা একটা করে ওয়ার্ড ফলো করো। এই যে ওয়েন, এই দেখো ওয়েন, তারপরে দেখো লেখা আছে আই, তাহলে এই আইটা কে? আইটা হচ্ছে মাই ফ্রেন্ড, তাহলে হচ্ছে হি। দেখো আমি একটা একটা করে ওয়ার্ড শেখাচ্ছি কিন্তু। তারপরে দেখো ওয়াজ টেকিং, পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে ভালো করে শুনে রাখো, পাস্ট কন্টিনিউয়াস আছে। আবার বাইরেও পাস্ট ছিল, তাহলে ভেতরেরটা এক ধাপ এগিয়ে যাবে, পাস্ট পারফেক্ট করা, অর্থাৎ আরও পাস্ট হয়ে যাবে। তাহলে ওয়াজ কেটে দিয়ে তার জায়গা হয়ে যাবে হ্যাড বিন। তারপরে টেকিং টি ছিল, তাই হবে টেকিং টি। এইটুকুনি বুঝেছ? তাহলে এরপরে আছে মাই ব্রাদার, তা আমার তো ভাই না, কার ভাই? তার ভাই, তাহলে হিজ ব্রাদার। বুঝেছ? আবার ওয়াজ প্লেয়িং আছে, তাহলে আবার পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে আবার এখানে হ্যাড বিন প্লেয়িং। ফুল স্টপ, আর কিচ্ছু নয়। ইনডাইরেক্টে শুধুমাত্র ফুল স্টপ হয়, আর কিচ্ছু নয়। আবার পড়ে দিচ্ছি, মাই ফ্রেন্ড সেডের জায়গায় টোল্ড, কেননা অ্যাসার্টিভ সেন্টেন্স টু হয় না, টু বসাবে না, তাহলে টোল্ড মি, এই কমা ইনভার্টেডগুলো তুলে গেল, লিঙ্কার দ্যাট, ওয়েন আই হচ্ছে আজ হি, ওয়াজ হয়ে গেল হ্যাড বিন, টেকিং টি, এই যে টেকিং টি, মাই ব্রাদার হয়ে গেছে তার ভাই, মানে হচ্ছে হিজ ব্রাদার, ওয়াজ প্লেয়িং, হ্যাড বিন প্লেয়িং। তোমার কোশ্চেন সলভড। একটা একটা করে দেখো, একদম আমার মতন নির্বোধ বোকা তৈরি হলে তারপরে গ্রামারে কনফিডেন্টলি মাস্টার হবে। আচ্ছা, বেরিয়ে যেতে হবে এর থেকে। একদমই তাই, আমরা এখান থেকে ও বুঝেছে যেখানে বোধহয়, ছিলাম। ও যদি একটু রেসপন্ড করে। তুমি কি ফোনে রয়েছো যে ছিলে? না নেই, কিন্তু তা আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, আমরা একটা ফোন নিই। রাইটিং ধরতে পারবো না? আচ্ছা, হ্যাঁ অবশ্যই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ঝাড়গ্রাম অপোজিট হাই স্কুল থেকে বলছি। হুম পেজটা হ্যালো, হ্যাঁ শোনা আমি যাচ্ছে, ঝাড়গ্রাম অপোজিট স্কুল থেকে বলছি। শোনা যাচ্ছে। প্রশ্ন কি রয়েছে? বলছি আপনি আপনাদের নোটিশ করছেন, ও নোটিশের যে স্ট্রাকচারটা ওটা পাচ্ছি না তো। স্ট্রাকচারটা নোটিসে আমি ঢুকতেই পারিনি হ্যাঁ, আজকে। এখনো শুরুই করিনি। ঠিক আছে, আমি ঢুকছি নোটিসে অবশ্যই। ঢুকছি। দেখো নোটিশে নোটিশটা আমরা দেখো, ঢুকছি, পারবে। তুমি নোটিস করো। চলো নোটিসে। একদমই তাই। তো যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে, দেখো আমি কিন্তু কি কি পয়েন্ট ওখানে চাই আমি সব দেখিয়ে দিচ্ছি, কিন্তু তুমি একটু কান দিয়ে, মন দিয়ে, চোখ দিয়ে ভালো করে দেখো, বোঝো। তো ফরম্যাট হয়ে গেল। সবার উপরে কি দেবো? এই যে এই নাম্বারগুলোকে, খুব ইম্পর্টেন্ট, এই নাম্বারগুলোকে ফলো করো। পরীক্ষার খাতায় এই নাম্বারগুলো দেবে না, এই নাম্বারগুলো শুধুমাত্র আমার তোমাকে বোঝানোর জন্য, আর তোমার আমার কথা বোঝার জন্য। চলো সবার উপরে দেবো নেম অফ দ্য অর্গানাইজেশন, একটু আগে আলোচনা করে নিয়েছি। নোটিস ইজ রিটেন ইন ক্যাপিটালস, অনেকে ভুল করে, নোটিশটাকে ক্যাপিটালে লিখবে। এই স্লাইডটা দেখলে বোঝা যাবে যে আমি সব কটা ক্যাপিটালে লিখেছি, ঠিক আছে? চলো 3 নম্বরে, ডেট অফ দ্য নোটিস ইজ জেনারেলি রিটেন অন দ্য টপ রাইট হ্যান্ড কর্নার, দেখে নেবে 3 নম্বরটা কোথায় আছে, চিনে যাবে। 4 নম্বর, ক্যাপশন অর টপিক, যাকে বলে আমরা সাবজেক্ট, শুড বি রিটেন। 4 নম্বর কোথায় আছে দেখে নেবে, এটা টপিক বা সাবজেক্ট, কি বিষয়ের উপর আমি নোটিশ দিতে চলেছি। স্কুল দিক, অথবা মানে পাড়ার ক্লাব দিক, অথবা যে কোনো সংস্থা দিক, তারা তো কোনো বিষয়ের উপর বিজ্ঞপ্তি দেবে, নোটিশ। স্যার এটা খুব ভালো কথা মনে করে দিয়েছে, তুমি নোটিস করো, তো দ্যাট ইজ ভার্ব, উই আর ডুইং নোটিস, দ্যাট ইজ বিজ্ঞপ্তি। ও স্যার আমি কত কিছু শিখালাম, থ্যাংক ইউ স্যার। তাহলে 5 নম্বর কোথায় আছে দেখো, দ্য নোটিস ইজ টু বি সাইন্ড বাই দ্য ইস্যুইং অথরিটি, যে এই নোটিশটাকে দিচ্ছে সে হচ্ছে ইস্যুইং অথরিটি, ঠিক আছে? তোমার স্কুল,
অথবা পাড়ার ক্লাব অথবা যে কোনো ডিপার্টমেন্ট, সে হচ্ছে ইস্যুইং অথরিটি, সে সাইন করবে। সেখানে অবশ্যই কাউন্টার সাইন থাকতে হবে। ডান দিকে কে নোটিশটা দিচ্ছে আর বাদ দিকে কাউন্টার সাইনটা থাকতে হবে। এটা 5 নম্বর কোথায় আছে খেয়াল করে নেবে, তাহলেই বুঝতে পারবে। 6 নম্বরে দ্য কন্টেন্ট অফ দ্য নোটিস, অর্থাৎ যা যা লিখছো, ইনফরমেশন কিছু দিতে চাইছো। তো বিজ্ঞপ্তি মানে কিছু ইনফরমেশন দেওয়া। স্কুল দেবে ছাত্রদের, আর পাড়া ক্লাব দেবে তার মেম্বারদের, পাড়ার লোকেদের, এবং কোনো বড় অফিসের থেকে আপামর জনসাধারণের জন্য। যেমন রেল ডিপার্টমেন্ট, সেটা সমস্ত রেল যাত্রীদের জন্যই দেবে, ঠিক আছে। আরেকটা আছে দেখো, দ্য নোটিশ শুড বি এনক্লোজড ইন এ বক্স। যখন নোটিশ লিখবে তখন একটা বক্স এঁকে নেবে, 3 দিকে আঁকবে, এই এঁকে নেবে, নোটিশটা চালাবে, লাস্টে শেষ করে দাগ দিয়ে দেবে। বক্স আঁকবেই, ঠিক আছে। তাই জন্য আমি লিখে রেখেছি ড্র এ বক্স, এটা নীল নয়, তাই জন্য তাকাতে বলেছি। দেখো আর 2-3টে কথা, একটা হচ্ছে ড্রাইভ, কোনো ড্রাইভ শব্দটা পেতে পারো, এর উপরে আমাদের নোটিশ চলতে পারে। যেমন ধরো লিটারেসি ড্রাইভ, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ। এই ড্রাইভ মানে কি? এই ড্রাইভ মানে গাড়ি চালানো নয়, এই ড্রাইভ মানে একটা ক্যাম্পেইন। আসলে ড্রাইভ মানে হচ্ছে একটা আর্জ, একটা কাজ করার আর্জ, URGE, ঠিক আছে। এবারে ব্লু কালারে গেছি, ওই জন্য আগে দেখতে বারণ করেছিলাম। এরপরে দেখো, যখনই তোমার নোটিশ লিখবে না, একটা মোটো দিলে ভালো হয়। যেমন খুব সিম্পল সা তোমাকে বলছি, সেন্টেন্সের যখন আমি কন্টেন্টটা বোঝাবো তখন তুমি লিখবে যে আওয়ার মোটো ইজ। দেখো না, করোনা চলছে, যদি স্কুল টিস্কুল পরিষ্কার করা হয় তাহলে তোমাদের টার্গেটটা কি, মোটোটা কি, উদ্দেশ্যটা কি? ব্রেক দ্য চেন, ব্যাস ওইটুকুনি, আর কিছু না। এতে কি হবে? নোটিশ লেখাটা ভালো হবে, প্রাণবন্ত হবে, যে স্যার ম্যামরা দেখবে তারা ইমপ্রেসড হবে। তাহলে ব্রেক দ্য চেন, ওখানে চলে গেল গাছপালা, ইচ ওয়ান প্ল্যান্ট ওয়ান। এখানে কোনো আহামরি ইংলিশ আমি তোমাদের বলছি না। যদি জল সংরক্ষণ হয়, সেভ ওয়াটার সেভ আর্থ। যদি ম্যাগাজিন হয়, ডিসকভার দ্য ক্রিয়েটিভ ইউ। অথবা স্যার একটু কঠিন লাগলো, ডিসকভার ইয়োরসেলফ। এটা সিম্পল। একটা মোটো, একটা কোট, যেগুলো খুব সিম্পল ইংলিশে লিখতে পারো সেগুলো দেওয়ার চেষ্টা করবে নোটিসের কন্টেন্টে। আরও 2-3টে ইংলিশ তোমাদের শিখিয়ে রাখছি। ধরো কোনো একটা নোটিশ, ধরো ঘুরতে যাবে, একটা এডুকেশনাল ট্যুর হবে স্কুল থেকে, তার নোটিশ দিচ্ছ। সেই ক্ষেত্রে এ গার্জিয়ানস কনসেন্ট লেটার ইজ রিকোয়ার্ড। গার্জেনের অনুমতিপত্র ইজ রিকোয়ার্ড, প্যাসিভ ভয়েস, ঠিক আছে। ইচ স্টুডেন্ট ইজ রিকোয়েস্টেড টু ডিপোজিট ... সব স্টুডেন্ট, প্রত্যেকটি স্টুডেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা এত টাকা দাও, কেননা ট্যুর করতে গেলে একটু টাকা পয়সা লাগবে, ডটের মধ্যে ফিটা লিখে দেবে। আর একটা হচ্ছে পার্টিসিপেট টু মেক ইট এ সাকসেস। যে কোনো প্রোগ্রাম, যদি স্কুলের প্রোগ্রাম হয়, পাড়ার কালচারাল প্রোগ্রামে, যাই হোক না কেন, সেটা সবাইকে আবেদন করছো যে তোমরা অংশগ্রহণ করো যাতে করে সাকসেস হয়। একদমই তাই। আমরা পরের স্লাইডে যাব। পরের স্লাইডে, মেন স্লাইডে চলে যাব, ঠিক আছে। এটা কিন্তু বুঝে গেলে যে কি কি লিখবে। এইটা হচ্ছে তোমাদের নোটিশ। দেখো এই কালো দাগটা, বারবার বলে দিচ্ছি, এই কালোটা হচ্ছে আমার দাগ, এটা হচ্ছে বক্স। 1 নম্বর হয়ে গেল। যেগুলো 0 দিয়েছি সেগুলো কিন্তু মানসিকভাবে মনে রাখবে, ঠিক আছে। তাহলে 1 নম্বরে ছিল নেম অফ দ্য অর্গানাইজেশন। দেখো ABC হাই স্কুল, স্কুলের নাম দেবে না। তুমি যে স্কুলেই পড়ো না কেন সেই স্কুলের নাম দেবে না। ABC স্কুল অথবা XYZ স্কুল এরকম লিখবে। 2 নম্বরে দেখো নোটিশ ক্যাপিটালে হয়ে গেছে। 3 নম্বর দেখো ডেট, ডান দিকে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। তাহলে এইটুকুনি তো বুঝতে পারছো। তো এইগুলো লিখবে, তারপরে এইগুলো লিখে মাঝখানে কিছু লিখবে না, এরকম খবরদার করো না, ঠিক আছে। 4 নম্বরে আসো, সাবজেক্ট। নোটিশটা দেওয়া হচ্ছে মিউজিক কম্পিটিশন। এটা তোমাদের বই থেকে নিয়েছি, বারবার বলছি, কিন্তু আমি একটা ফর যোগ করেছি। তুমি বক্স লেখো না, কিন্তু তুমি যদি ফর লেখো অর্থাৎ এর জন্য, তাহলে ভালো হয়। এবার তোমার দেখো অপশনাল, তুমি আমার কথা শুনতেও পারো, নাও শুনতে পারো, স্বাধীন দেশের তোমরা নাগরিক। সুতরাং আমি আমার বেস্টটুকু তোমাদের দেওয়ার চেষ্টা করব। ফর লিখতে পারো, বিষয়বস্তুটা লিখলে যে কিসের উপরে। 4 নম্বর হয়ে গেল। এখানে দেখো লিখেছি 4A, এটা কিন্তু ওখানে ছিল না, এটা হচ্ছে নোটিশ নম্বর। এটাও বক্স করবে না, কিচ্ছু ড্র করবে না, এই বক্স ছাড়া আর কিচ্ছু ড্র করার নেই। আর একটা এইটা ড্র করার আছে, সেটা আমি বলে দেবো। এখানে কোনো বক্স আঁকবে না, শুধু নোটিশ নাম্বার। এটা নকল নাম্বার, A/10, কোনো মানে নেই। কিন্তু একটা নোটিশের পরপর যে কোনো একটা সংস্থা থেকে যখন নোটিশ পরপর বেরোয় একটা সিরিয়াল থাকে, ওটাকে নাম্বার দিতে হয়। এবার শুরু করছো, দেখো কতগুলি লাইন না, খুব কমন। স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড। যদি এটা পাড়ার লোকেদের হয় তাহলে পিপল রেসিডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড। ব্যাপারটা বুঝতে পেরেছো? দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ। এইটুকুনি তো তোমরা কমন পাচ্ছ, এইটুকুনি তো নোটিশে চলবে, যে কোনো নোটিশেই চলবে। ইন্টার স্কুল মিউজিক কম্পিটিশন, এই জায়গাটা বদলাবে।
মিউজিক কম্পিটিশন এই জায়গাটা বদলে গেলেই এই জায়গাটা বদলে যাবে। অন এই ডেটটা বদলাবে, ঠিক আছে? এইটা 15 সাল, আমরা তো অনেক পুরনো, তোমাদের বই তো অনেক পুরনো সাল দেওয়া আছে। আমি ওটাকেই তাই বলে তোমরা পুরনো লিখো না, কারণ নোটিশ ধরে নাও এই ডেটটা কবে হবে, এই ডেটটা হবে ধরো আজকে আমি নোটিশটা লিখছি, তাহলে আজকের ডেট, তাহলে প্রোগ্রাম নিশ্চয়ই আজকে হবে না, তাহলে প্রোগ্রাম অন্ততপক্ষে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে হবে। তাহলে এই ডেটটা হবে, দেখো এই ডেটের সাথে এই ডেটটা মিলছে না, তার মানে এটা আজকে লিখবো আর এটা আগামী একটা ডেট লিখে দেবো যে অমুক দিন প্রোগ্রামটা হবে। কোথায় হবে? ইন দ্য স্কুল অডিটোরিয়াম। দেখো যে প্রথমে যখন আমি লেখা শেখাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে নানান রকম মনে মনে প্রশ্ন করো, প্রোগ্রামটা তো হবে কোথায়? ইন দ্য স্কুল অডিটোরিয়াম। যদি খেলাধুলা হয় ইন দ্য স্কুল ফিল্ড, ইন দ্য স্কুল গ্রাউন্ড। অডিটোরিয়াম লিখতে পারলে না, অডিটোরিয়াম প্রেক্ষাগৃহ, ঠিক আছে? বুঝে নেবে যে প্রোগ্রামটা কী হচ্ছে। নিশ্চয়ই তোমার ড্যান্স কম্পিটিশন বা মিউজিক কম্পিটিশন খোলা মাঠে হতে পারে না, ঠিক আছে? তাই জন্য অডিটোরিয়াম, তোমাদের বইয়ের ভাষা কিন্তু। দ্য কম্পিটিশন উইল বি অন সেভারাল ক্যাটাগরিজ অফ মিউজিক। এটা আমি বাংলা করছি না, আমি বারবার বলছি শেখাচ্ছি না, আমি রিভিশন দেওয়াচ্ছি। স্টুডেন্টস কোন কোন ক্লাসের স্টুডেন্টসরা পার্টিসিপেট করতে পারে, ক্যান পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন বা ইন দিস প্রোগ্রাম। একটা স্ক্রিনিং টেস্ট হবে। এই দেখো ম্যাগাজিন বেরোনোর আগে স্ক্রিনিং টেস্ট হয়, সব প্রোগ্রামে স্ক্রিনিং টেস্ট হয় না। অর্থাৎ স্ক্রিনিং টেস্ট কাকে বলে? কাকে নেব কাকে নেব না, ঠিক আছে? এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যেগুলো তুমি যে কোনো নোটিশে লিখতে পারো। ইন্টারেস্টেড স্টুডেন্টস শুড রেজিস্টার দেয়ার নেমস, নাম নথিভুক্ত করতে হবে উইথ দ্য মিউজিক টিচার। এখানে মিউজিক টিচার নয়, যে ক্লাস টিচার হোক, প্রিফেক্ট হোক, বিফোর এত তারিখ। তাহলে প্রোগ্রাম যদি আমার হতে হয় 3 তারিখে, তারও আগে নাম জমা করতে হবে। এই একই ডেট সব দিয়ে দিও না, এটা হচ্ছে আজকের, এটা হচ্ছে প্রোগ্রামের, এটা হচ্ছে প্রোগ্রামের 2-3 দিন আগে নাম জমা দেওয়ার ডেট, বুঝেছ? তারপর দ্য ক্যাটাগরিজ কী কী হতে পারে, যে এইগুলো হতে পারে, অর্থাৎ কী কী ধরনের। স্টুডেন্ট ক্যান কম্পিট ইন এনি 2 ক্যাটাগরিজ, যে কোনো 2টো বিভাগে করতে পারে। এটা আছে বলেই বোঝাচ্ছি, কিন্তু আমি বোঝাচ্ছি মেইনলি যে কোন কোন লাইনগুলো নিতে পারবে। যদি পয়সা না দরকার হয় তাহলে নো রেজিস্ট্রেশন ফিজ রিকোয়ার্ড ফর পার্টিসিপেটিং ইন দ্য কম্পিটিশন। আর যদি পয়সা দরকার হয় তাহলে আগের স্লাইডে দিয়ে দিয়েছি। ফর এনি ফার্দার ইনফরমেশন দ্য আন্ডারসাইন্ড মে বি কন্ট্যাক্ট। এ হচ্ছে আন্ডারসাইন্ড, এ নোটিশটা দিয়েছে, যদি আরও তথ্য চাও তাহলে এর সাথে যোগাযোগ করো। এই তো, কিন্তু এই লাইনটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এই লাইনটা লিখতে হবে। আর আমি একটা লাইন যোগ করেছি, কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসাইটেড। সবার আমি সাহায্য চাই, সবার কোঅপারেশন চাই। এসডি দেবে 5 নম্বর। দেখো স্টুডেন্ট সেক্রেটারি লিখবে, কালচারাল কমিটিটা ব্র্যাকেটে লিখতে পারলে ভালো। আর এবিসি স্কুল, এটা হচ্ছে পদ, এটা হচ্ছে কোন সংগঠন, এটা হচ্ছে কোন স্কুল। আর কাউন্টার সাইন করেছো, দেখো 5-এর, এটা যদি 5 হয় তাহলে কাউন্টার সাইন করতে হবে। কাউন্টার সাইন লিখবে, হেডমাস্টার একটা নকল নাম দিয়ে দেবে, এটা হচ্ছে 5-এর, এটা ওখানে ছিল না, এটা মাথার মধ্যে রাখার জন্য। আর একটা অফিস সিল নকল দেবে, এত সুন্দর করে গ্রাফিক ডিজাইন করার কোনো দরকার নেই, এটা গোল দেবে, দিয়ে লিখবে অফিস সিল, অর্থাৎ স্ট্যাম্প পড়লো যে দিস ইজ জেনুইন সামথিং। আমাদের হাতে আর টাইম আছে কিনা জানি না, আমি তাহলে একদমই শেষের দিকে, কিন্তু আপনার 2টো স্লাইড আমরা ঝটপট একটু দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এটা আমি দেওয়ার চেষ্টা করেছি। যদি ধরো এখন তো লকডাউন পিরিয়ড আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে বা আস্তে আস্তে স্কুল খুলবে, তো তাহলে আমরা একটা যদি নোটিশ দিই যে স্যানিটাইজেশন অফ স্কুল, তাহলে সাবজেক্টের জায়গা তুমি কি লিখবে? স্যানিটাইজেশন অফ স্কুল, ঠিক আছে? তারপরে দেখো এখানে তুমি 1-2 বাক্য লিখলে, স্কুল শুড এনশিওর এ কমপ্লিট অমুক, প্রপার ক্লিনলিনেস ইজ দ্য আটমোস্ট সেফটি, স্কুল হাইজিন ইজ অফেন ওভারলুকড। এখানে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো দেওয়া আছে, ওগুলো দিয়ে একটু বাক্য রচনা করবে। 4-5টে ইংরেজি, ক্লিনিং, ডিসইনফেক্টিং, স্যানিটাইজেশন। আর একটু টাইম থাকলে অবশ্যই হতো, একদমই তাই, একদম। টাইম তো আজকে হয়ে আমাদের যায়। সময় শেষ, কিচ্ছু করার নেই, আমাদের অবশ্যই যে গুড বাই বলতে হচ্ছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং টিভির ওপরে যারা ছিলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।